ওয়েলকাম টু মাই জেপিটি একাডেমি। জেপিটি একাডেমিতে আজকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি এই ভিডিওতে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বি অনার্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছে আজকের, যেটি আমি আলোচনা করব সম্পূর্ণ। বিষয়টি হলো ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। এই প্রশ্নটি বা এই বিষয়টি আলোচনার কি ভারতীয় মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য হতে পারে সেইগুলো তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। চলো শুরু করি। কি লেখা আছে দেখো। প্রথমত, ভারতের প্রাচীন যুগের অবসানের মধ্য দিয়ে মধ্যযুগের সূচনা হয় সপ্তম অষ্টাদশ শতাব্দীতে। সাধারণভাবে 712 খ্রিস্টাব্দ থেকে মোহাম্মদ বিন কাসিম কর্তৃক সিন্ধু জয়ের মাধ্যমে ভারতে মুসলিমদের অনুপ্রবেশ শুরু হয়। সময়টা ছিল কত? 712 খ্রিস্টাব্দে। কার মধ্য দিয়ে? মোহাম্মদ বিন কাসিমের মধ্য দিয়ে। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পূর্ব পর্যন্ত মধ্যবর্তী সময়কালকে মধ্যযুগ বলে চিহ্নিত করা যায়। সেই জন্য এই যুগটিকে মুসলিম যুগও বলা হয়। এই সময় একদিকে ভারতের যেমন রাজনৈতিক ও প্রশাসনিক ঐক্যবদ্ধতা এসেছিল, অন্যদিকে সুসংগত রাষ্ট্রের ধারণা গড়ে উঠেছিল। তারপর ভারতের মধ্যযুগের যেসব বৈশিষ্ট্যগুলি আমরা লক্ষ্য করি তা নিম্নে আলোচনা করা হলো। প্রথমত হচ্ছে, আদি মধ্যযুগে এবং ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলিতে স্বপরিষদ রাজতন্ত্র ছিল প্রধান রাজনৈতিক অবস্থা। রাজতন্ত্র ছিল মূলত বংশানুক্রমিক। কোনো রচনায় নির্বাচিত রাজতন্ত্রের কথা বলা হয়েছে, কিন্তু উদ্গাঁওকারের মতো ঐতিহাসিকদের মতে কোনো অস্বাভাবিক ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে ক্ষমতার পরিবর্তনকে বৈধতা দেবার জন্য জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত কি বলা হয়েছে? দ্বিতীয়ত হয়েছে, সুলতানি পর্বে শাসক বাছাইকরণের ব্যাপারে কোনো সুস্পষ্ট নীতি গড়ে ওঠেনি। কখনো বংশানুক্রমিকভাবে, কখনো অভিজাত গোষ্ঠীর কর্তৃক মনোনয়নের মাধ্যমে, কখনো অস্ত্র বলে রাষ্ট্র ক্ষমতা দখল করা হয়েছে। এই কারণে অধিকাংশ ক্ষেত্রেই রাজতন্ত্র ছিল অস্থায়ী, কিন্তু মুঘল পর্বে স্থায়ী রাজতন্ত্র গঠন হয়। তৃতীয়ত হচ্ছে সুলতানি পর্বের শাসকগণ অধিকাংশ ক্ষেত্রে অভিজাত গোষ্ঠী, বিশেষত উলেমা, কাজী, আমির দ্বারা নিয়ন্ত্রিত হতেন। বারানি রাজনীতি এবং ধর্মকে যমজ ভাই হিসেবে ব্যাখ্যা করেন। রাজা বিজ্ঞ ধার্মিক ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী রাজকার্য পরিচালিত করতে। আর চতুর্থ হচ্ছে, সুলতানি শাসন ব্যবস্থার শাসকগণের কাছে রাজনৈতিক বৈধতার প্রশ্নে খলিফা কর্তৃক অনুমোদন নেবার ব্যাপারটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মুঘল শাসকগণ নিজেদের চূড়ান্ত ক্ষমতার অধিকারী হিসেবে গণ্য করায় খলিফার কাছ থেকে বৈধতা আদায় থেকে বিরত থাকেন। পঞ্চমত, মধ্যযুগের তাত্ত্বিকগণ রাজতন্ত্রের ঐশ্বরিক তত্ত্বে বিশ্বাসী ছিলেন। আবুল ফজল শাসককে ঈশ্বরের দূতি হিসেবে ব্যাখ্যা করেন এবং মনে করেন ঈশ্বর সূর্য কর্তৃক বিচ্ছুরিত আলো কোনো মাধ্যম ব্যতিরেকে শাসকের অন্তরে প্রবেশ করে। এই কারণে রাজা হলেন ঈশ্বরের প্রতিচ্ছায়া। সুতরাং রাজার ক্ষমতা উলেমা বা অন্য কোনো ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত নয়, রাজা সরাসরি ঈশ্বরের কাছেই দায়বদ্ধ। ষষ্ঠত হচ্ছে, আবুল ফজল রাজাকে শুধুমাত্র পার্থিব ব্যাপারেই প্রধান বলে চিহ্নিত করেনি। তিনি রাজাকে প্রজাদের আধ্যাত্মিক পদপ্রদর্শক হিসাবে ব্যাখ্যা করেছেন। প্রজানুরঞ্জনই রাজার অন্যতম দায়িত্ব। তিনি নির্দিষ্ট কোনো ধর্মীয় সম্প্রদায়ের রক্ষক নন, তিনি সমগ্র রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের রক্ষক। সপ্তমত আবুল ফজলের রচনায় এবং আকবরের কর্মজীবনের ইসলামের সঙ্গে ইসলাম পূর্ব ভারতীয় ঐতিহ্যের সংমিশ্রণের প্রয়াস লক্ষ্য করা যায়। বেশ কিছু ইসলাম পূর্ব ভারতীয় রাজনৈতিক ঐতিহ্য ব্যবস্থাদি আবুল ফজলের রচনা ও আকবরের কর্মজীবনকে প্রভাবিত করে। আর এখানে শেষ করছি। আর সে সঙ্গে উপসংহারটা তোমরা আশা করি এখান থেকে দিয়ে দিতে পারো। আর যদি তোমাদের উপসংহারের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করো। অবশ্যই আমি তোমাদের কোনো একটা ভিডিওতে এর আরও কিছু ডিটেলসে আমি আলোচনা করবো, আর সে সঙ্গে উপসংহারটাও আমি তোমাদের দিয়ে দিতে পারি। তোমরা আজকে এই পর্যন্ত, দেখাবে পরের ভিডিওতে।